হাসিনা পরিবার ও 11 গ্রুপের ৫৭,২৫৬ কোটি টাকা জব্দ করল আদালত। ১৫,৫০০ কোটির শেয়ারও জব্দ। হাসিনা পরিবারের দুর্নীতির কয়েকটি মামলার রায় নভেম্বরে, আশা দুদকের। রাজনীতিকদের সদিচ্ছায় স্বাধীন হবে দুদক। অভ্যুত্থান দমনে হাসিনার নির্দেশের অডিও ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার। সাক্ষ্য দিয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞ। আওয়ামী লীগ না থাকলে ৪৫% ভোট পাবে বিএনপি, জামায়াত পাবে ৩৩%, ইনোভেশনের জরিপের তথ্য। প্রবাসীদের ভোট নিয়ে বড় চ্যালেঞ্জের সামনে ইসি, গোপনীয়তা রক্ষায় জোর। উদ্বোধন হবে অ্যাপ পোস্টাল ভোট বিডি। বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার পুরো খবর। আদালতের নির্দেশে শেখ হাসিনা পরিবার সহ দেশের 11টি প্রভাবশালী শিল্প গোষ্ঠীর ৫৭,২৫৬ কোটি টাকা জব্দ করা হয়েছে। এছাড়া ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ এরই মধ্যে জব্দ করেছে ১,৬৭৯ কোটি টাকা, ৩ মিলিয়ন মার্কিন ডলার এবং আরও প্রায় ১৫,৫০০ কোটি টাকার শেয়ার। এসব পদক্ষেপের অংশ হিসাবে বেশ কিছু শিল্প গোষ্ঠী ও ব্যক্তির ব্যাংক হিসাব এবং সম্পদ অবরুদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। শিল্প গ্রুপগুলোর মধ্যে বেক্সিমকো, অরিয়ন, নাসা ও শিকদার গ্রুপের নাম এরই মধ্যে সামনে এসেছে। অর্থ পাচার ও অবৈধ সম্পদ উদ্ধারে বিশেষ টাস্ক ফোর্স কাজ করছে। বিদেশ থেকে সম্পদ ফেরত আনতে আন্তর্জাতিক আদালত ও দ্বিপাক্ষিক আইনি সহযোগিতার প্রক্রিয়াও শুরু হয়েছে। শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে আদালতে চলমান দুর্নীতি মামলার কয়েকটি রায় আসতে পারে নভেম্বরে। সকালে রাজধানীতে টিআইবি ও দুদকের সমঝোতা স্মারক শোয়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান একথা বলেন। আর টিআইবির নির্বাহী পরিচালক জানান, রাজনৈতিক দলের সদিচ্ছা ও আমলাদের মানসিকতার পরিবর্তন হলেই কেবল স্বাধীন হবে দুদক। বুধবার দুদকের প্রধান কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের মধ্যে ৫ বছরের জন্য সমঝোতা স্মারক সই হয়েছে। পরে সংবাদ সম্মেলনে আসেন দুই সংস্থার শীর্ষ কর্মকর্তারা। দুদক চেয়ারম্যান জানান, দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম আরও গতিশীল করতে এই সমঝোতা। সামনে আমরা আমাদের কাজগুলি আরেকটু ভালোভাবে করে যেতে পারবো এবং আমাদের জন্য দুদকের জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং আমাদের মিডিয়ার যে অব্যাহত সমর্থন, এই সমর্থনটা অব্যাহত থাকবে। গণ অভ্যুত্থানে পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে চলমান মামলার কয়েকটি রায় আগামী নভেম্বরের মধ্যে হতে পারে। সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারবর্গ নিয়ে যে মামলা, সেই মামলার আমাদের ৬টা মামলা চলমান অবস্থায় আছে এবং আমরা আশা করছি সাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবর শেষ দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে আদালত যেটাই বিবেচনার যোগ্য মনে করেন সেরকম রায় এসে যাবে বলে আমাদের প্রত্যাশা। দুদকের সংস্কারে ঐক্যমত্য কমিশনের বৈঠকে সব দল একমত, এমনটা জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, রাজনৈতিক দলের সদিচ্ছা ও আমলাদের মানসিকতার পরিবর্তন হলে স্বাধীন হবে দুদক। সংস্কারের ক্ষেত্রে খুব বেশি প্রতিবন্ধকতা নেই। দুদকের যে সাংবিধানিক স্বীকৃতি এবং দুদকের নিয়োগ প্রক্রিয়া যে সরকারের কর্তৃত্বের বাইরে আসার বিষয়টি, এই দুটি বিষয় মূলত আছে যেগুলো, এবং সাংবিধানিক একটি ধারা আমরা অন্তর্ভুক্ত করার কথা বলেছিলাম যে ক্ষমতার অপব্যবহারকে দুর্নীতি হিসাবে চিহ্নিত করা হবে। এই ধরনের বিষয়গুলো, এই ২-৩টি বিষয় ছাড়া বাকি কোনো বিষয়ই আমাদের কিন্তু সংবিধান সংস্কার ঐক্যমত্য কমিশনের উপরে আমরা নির্ভরশীল না। দুদককে টিআইবির দুর্নীতির ওয়াচডগ সহযোগী উল্লেখ করে তিনি আরও বলেন, সময়ের সঙ্গে এর ধরন পাল্টাচ্ছে, সেই অনুযায়ী কাজ করার তাগিদ তার। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশের অডিও এবার আদালত থেকে সরাসরি সম্প্রচার করা হলো। সেখানে উঠে আসে আন্দোলনকারীদের মারণাস্ত্র দিয়ে গুলি করা, হেলিকপ্টার থেকে বোমা ফেলা, রাজাকার হিসাবে নিশ্চিহ্ন করার নির্দেশনা। ট্রাইব্যুনাল ১-এ বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহার সাক্ষ্য আর ফরেনসিক রিপোর্ট নিশ্চিত করে
ওই অডিওগুলোর কণ্ঠ শেখ হাসিনার। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বুধবার ট্রাইব্যুনালে 53তম সাক্ষ্য দেন বিশেষ তদন্তকারী কর্মকর্তা ও ফরেনসিক এক্সপার্ট তানভীর হাসান জোহা। তিনি জানান, এনটিএমসি, বিটিআরসি, ডিএমপি সহ সংশ্লিষ্ট কয়েকটি দপ্তর থেকে বিভিন্ন জনের 69টি কল রেকর্ড জব্দ করা হয়। এসব পর্যালোচনা ও সিআইডিতে ফরেনসিক পরীক্ষা করে 4টি রেকর্ডে আন্দোলনকারীদের দমনের নির্দেশনায় শেখ হাসিনার কণ্ঠ পাওয়া যায়। এর মধ্যে প্রথমে ট্রাইব্যুনালে শোনানো হয় শেখ হাসিনা ও ফজলে নূর তাপসের ফোন আলাপ। নির্দেশনা লাগবে, উনি এখনো নাম্বার নির্দেশনা দেওয়া আছে, তা ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেটার লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। মানে গ্যাদারিং দেখবে, সেখানে ওই উপর থেকে এখন উপর থেকে করাচ্ছি, অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায় সরে গেছে। এরপর ট্রাইব্যুনালে শোনানো হয় শেখ হাসিনাকে করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালের ফোন কলের রেকর্ডটি। রাজাকারদের কি অবস্থা দেখিস, সব জায়গায় ফাঁসি দিচ্ছে, এবার তো চলবে না। এবার এই ঝামেলাটা যাক, এরপরে আমিও নিজে ধরে ধরে যারা অস্থিরতা সৃষ্টি করছে, মেইন যারা আছে, এদেরকে বহিষ্কার করবে ইউনিভার্সিটি থেকে। সবশেষ সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার কথোপকথন সরাসরি সম্প্রচার করা হয়। আমি বলছি ক্যাজুয়ালের দরকার নাই, ওরা মেডিকেল আছে তো, ঠিক আছে, আকাশ থেকে নামবে, ছত্রিশজন পাঠানো হচ্ছে, হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। প্রসিকিউশন জানায়, শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের প্রমাণ হিসেবে এসব রেকর্ড খুবই গুরুত্বপূর্ণ। জনগণের বিরুদ্ধে 36 সেনা এবং হেলিকপ্টার ব্যবহার করে গুলি করার নির্দেশ দিচ্ছেন, বোম্বিং করার নির্দেশ দিচ্ছেন। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। আর একটি কাজ করেছেন কি, উনি বলছেন যে আমি বললাম একটা জিনিস পোড়াতে, যা যা পোড়াতে, ওরা পুড়িয়ে দিল সেতু ভবন। তার মানে আগুন দেওয়ার নির্দেশ উনি দিয়েছেন। আরেকজনের সাক্ষ্য নেওয়ার মধ্য দিয়ে শেষ হবে শেখ হাসিনার মানবতা বিরোধী মামলার সাক্ষ্য। এরপর যুক্তিতর্ক উপস্থাপন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বাইরে আওয়ামী লীগ সমর্থকদের ডিম ছোঁড়ার মতো অপকর্ম তাদের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে নিউ ইয়র্কে বিএনপি মহাসচিবকে হেনস্থার নামে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রাজধানীর জিয়া উদ্যানে বুধবার জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে রিজভী বলেন, নিউ ইয়র্কে বিএনপির মহাসচিব কোনো হেনস্থার শিকার হননি। এ নিয়ে অপপ্রচারে লিপ্ত হচ্ছে কেউ কেউ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদেশের একজন বড় জাতীয় নেতা, তিনি প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘের সভায় গিয়েছেন। এইগুলো এই সমস্ত বিতর্কমূলক কথা করছে, তার নামে বিভিন্ন অপপ্রচার আমরা কাল থেকে দেখছি, বিভিন্ন অপপ্রচারে লিপ্ত হয়েছে কিছু কিছু মিডিয়া। এটা সম্পূর্ণ মিথ্যা, অবৈধ, ভিত্তিহীন, মন গড়া। এদিকে দুপুরে চট্টগ্রামে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দেশের বাইরে পলাতক আওয়ামী লীগের অপকর্ম দলটিকে আরো ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ওনাদের সমর্থকরা তো এই সমস্ত এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই। আপাতত গণতন্ত্রে বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংসাত্মক। এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনুষ্ঠিত করে দিচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে শিক্ষা সমাপনী সনদ বিতরণ করেন আমির খসরু। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ না থাকলে নির্বাচনে ৪৫.৬% ভোট পাবে বিএনপি, জামায়াত পাবে ৩৩.৫% আর এনসিপি পেতে পারে ৪.১%। এই তথ্য গবেষণা সংস্থা ইনোভেশনের। তারা বলছে, আগের জরিপের চেয়ে আওয়ামী লীগের ভোট বেড়েছে ৪.৮%। সকালে রাজধানীর আগারগাঁওয়ে জরিপের ফল প্রকাশ করে পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং। জনগণের নির্বাচনী ভাবনা কি, কাকে ভোট দেবেন তারা, পরবর্তী সরকারের কাছে প্রত্যাশা কি,
এসব নিয়ে 2 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত জরিপ করে গবেষণা সংস্থা ইনোভিশন। জরিপে দেখা যায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে ৪৫.৬% ভোট পাবে বিএনপি, জামাত পাবে ৩৩.৫% এবং এনসিপির ভোট ৪.৭%। তাহলে যারা রিভিল করেছেন ভোট তাদের মধ্যে বিএনপি পাবে ৪৫.৬, জামাত ইসলামী পাবে ৩৩.৫, এনসিপি পাবে ৪.৭। কোন পলিটিক্যাল পার্টিটা ক্ষমতায় আসবে যে তার এলাকায় কাজ করতে পারবে এবং ওই হিসাবটা যদি দেখেন ওই জায়গায় বিএনপি এগিয়ে আছে। তার মানে আমি বিএনপির কার্যক্রমে সন্তুষ্ট না, কিন্তু আমার মনে হচ্ছে যেহেতু বিএনপি পরবর্তীতে ক্ষমতায় আসবে তাহলে হচ্ছে কি আমি ভোটটা ওই দিকেই দিই। ৪৫.৭৯% ভোটাররা মনে করেন নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া উচিত। তবে ৪৫.৫৮% ভোটারদের চাওয়া আগে দলটির বিচার। ৬৫.৫% মানুষ প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দিতে চান, আর মাত্র ১৪% মানুষ ভোট দেবেন দলীয় প্রতীক দেখে। আমার পছন্দের দল, আমি তাকে ভোট দিব। তো দুটা যে মুচুয়ালি এক্সক্লুসিভ হবে তা তো না, কিন্তু যেটা এখানে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর বোঝার, সেটা হচ্ছে তাকে যে ভোট দিবে সেও তার ব্যাপারে সন্তুষ্ট না। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বোঝা উচিত এখান থেকে। তার মানে হয়তো বিএনপির এখান থেকে টেক অ্যাওয়ে হওয়া উচিত যে তার মাঠ পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরো সুন্দর করতে হবে। জরিপকারীরা আরও জানান, বিএনপির রাজনৈতিক কার্যক্রম নিয়ে ৮.২%, আওয়ামী লীগের বিষয়ে ৬.৩%, এনসিপির বিষয়ে ৯.১% এবং জামায়াতের বিষয়ে ১৩.৭% ভোটার সন্তুষ্ট। ৬৪ জেলার ১০,৪১৩ জন ভোটারের সাথে কথা বলেন জরিপকারীরা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রবাসীদের ভোট বিষয়ে কয়েকটি বড় চ্যালেঞ্জ ইসির সামনে। জটিল হলেও এগুলোর সমাধান খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রবাসী ভোটের গোপনীয়তা রক্ষায় সচেতনতা বাড়ানোর কথা বলছেন তিনি। তবে কোনো আসনে কারো প্রার্থিতা বাতিল কিংবা ফিরে পাওয়ার ক্ষেত্রে বাতিল হবে প্রবাসী ভোট, এক্ষেত্রে কিছু করার থাকছে না ইসির। প্রবাসী ভোট নিয়ে চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে বুধবার নির্বাচন কমিশনের এই অনলাইন মতবিনিময় সভা। এতে যোগ দেন লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিরা। কমিশনার সানাউল্লাহ বলেন, প্রবাসীরা ভোট দেবেন বিনামূল্যে। নভেম্বরের ৩য় সপ্তাহে উদ্বোধন হবে পোস্টাল ভোট বিডি অ্যাপ। প্রবাসীদের ভোট নিতে যান্ত্রিক ও জনবলের সংকট কাটানোর চেষ্টায় রয়েছে কমিশন। সানাউল্লাহ আরও বলেন, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার প্রবণতা ৩০%-এর নিচে। ভোটের পদ্ধতি নিয়ে প্রবাসীদের আস্থার বিষয়টি বিবেচনায় রাখছে কমিশন। প্রবাসে যেসব লোক থাকেন বিভিন্ন দেশের, তাদের মধ্যে মাত্র 2.7% রেজিস্ট্রেশন করে থাকেন। আর এই যে 2.7% রেজিস্ট্রেশন করেন, তাদের মধ্যে থেকে আমাদের মতো দেশগুলোতে আপনার ভোট সংগ্রহের হার হচ্ছে মাত্র 30%-এর নিচে। এই হচ্ছে বাস্তবতা। এসবের পরও শেষ মুহূর্তে কেউ প্রার্থিতা ফিরে পেলে প্রবাসীদের ব্যালটে তার মার্কা যোগ করার সুযোগ থাকবে না। এতে বাদ পড়বে ভোট। কারো প্রার্থিতা বাতিলেও একই ঘটনা হতে পারে। গোপনীয়তার চ্যালেঞ্জ, এবং যেটা নিয়ে আমি মনে করি আপনাদের সবাইকে কাজ করতে হবে। আর দ্বিতীয় চ্যালেঞ্জ যেটা হচ্ছে, যদি কোনো আসনে শেষ মুহূর্তে আদালতের আদেশে প্রার্থী তালিকা পরিবর্তন হয়ে যায়, সেই ক্ষেত্রে সেই আসনে বিদেশ থেকে সংগৃহীত সকল ভোট বাদ পড়ে যাবে। এবার না হলেও ভবিষ্যতে প্রবাসীদের ক্ষেত্রে পুরোপুরি অনলাইন ভোট পদ্ধতির চিন্তা রয়েছে ইসির। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে হাজারো মানুষকে হত্যাকারী আওয়ামী লীগ বাংলাদেশের আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে দলটি সুনামগঞ্জ জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সার্জিস বলেন, পৃথিবীর কোথাও বিপ্লবী ও পরাজিত ফ্যাসিস্টরা একসাথে রাজনীতি করতে পারে না। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করা জনগণের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে ভবিষ্যতে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেন সার্জিস। শাপলা প্রতীক না পেলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারিও দেন এনসিপির এই নেতা। যারা 24-এর
অভ্যুত্থানে হাজারের অধিক মানুষকে খুন করেছে, সেই ফ্যাসিস্টদের অংশগ্রহণে আগামীর বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। ঝটিকা মিছিল থেকে বিশৃঙ্খলার চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 244 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপি। তাদের কাছ থেকে 14টি ককটেল এবং ব্যানার জব্দ করা হয়েছে। এছাড়া তাদের অর্থ যোগানদাতা, আশ্রয়দাতাদেরও খুঁজছে পুলিশ। এ বিষয়ে নগরবাসীর কাছে তথ্যও চাওয়া হয়েছে। এদিকে বিএনপি ও এনসিপির কর্মীরা দাবি করেছেন তারা প্রায় 300 কর্মীকে ধরিয়ে দিয়েছেন। রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের তৎপরতা ক্রমেই বাড়ছে। মঙ্গলবারের আগ পর্যন্ত ধারাবাহিক অভিযানে দলটির 5 শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে ডিএমপির বিভিন্ন ইউনিট। তবে বুধবার একদিনেই গ্রেপ্তার হন 244 জন। ডিএমপি জানায় এদিন ফার্মগেট, বসুন্ধরা শপিং কমপ্লেক্স ও তেজগাঁওয়ে ঝটিকা মিছিলের মাধ্যমে বিশৃঙ্খলার চেষ্টা চালায় দলটির নেতাকর্মীরা। স্থানীয় জনসাধারণের সহায়তায় বাংলাদেশ পুলিশ, স্পেশালি ডিএমপি পুলিশ এবং আমাদের গোয়েন্দা পুলিশ এই সকল ঝটিকা মিছিল হতে আজকে এখন পর্যন্ত 244 জন 244 জনকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে 14টি ককটেল ও 7টি ব্যানার জব্দ করে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি। এই সময় তাদের কাছ থেকে 14টি ককটেল এবং 7টি ব্যানার উদ্ধার করা হয়। রাজধানীর আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরলস পরিশ্রম করে যাচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রোধে পুলিশের পাশাপাশি নগরবাসী সহায়তা করে যাচ্ছে। নগরবাসীকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মীদের অবস্থানের তথ্য জানাতেও অনুরোধ করেছে পুলিশ। এদিকে এক ফেসবুক পোস্টে এনসিপি নেতারা দাবি করেন বিএনপি ও তারা মিলে নিষিদ্ধ ছাত্রলীগের প্রায় 300 কর্মীকে ধরিয়ে দিয়েছে। বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা চালায়। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর টাকা পাচারে জড়িত থাকার অভিযোগে আরামিট গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে নগরীর কালুরঘাট এলাকায় আরামিট গ্রুপের অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুদকের উপপরিচালক মশিউর রহমান জানান, সাবেক ভূমিমন্ত্রীর অনুপস্থিতিতে তার চেক দিয়ে 1,76,00,000 টাকা তোলার অভিযোগ রয়েছে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এ বিষয়ে অনুসন্ধান করতে আরামিট গ্রুপের কার্যালয়ে অভিযান চালায় দুদক। এ সময় লেনদেনের নানা অসঙ্গতি পান কর্মকর্তারা। ভুয়া কোম্পানির নামে সাইফুজ্জামানের টাকা পাচারে সহযোগিতার প্রমাণও পায় তারা। পরে টাকা পাচারের মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় 1 কোটি টাকা। একাধিক কর্মকর্তার পারস্পরিক যোগসাজশে উধাও হয়েছিল বিমানবন্দর গোডাউনের 55 কেজি স্বর্ণ। 2 বছর পরও এসব স্বর্ণের হদিস মেলেনি। তবে চিহ্নিত করা গেছে জড়িতদের। নিজেদের রক্ষায় কর্মকর্তারা গুদামের আলমারি কেটে সাজিয়েছিলেন চুরির নাটকও। এমন দুর্ধর্ষ চুরির ঘটনা বের হয়ে এসেছে এনবিআরের তদন্তে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের একটি উচ্চ নিরাপত্তা বিশিষ্ট ট্রানজিট গুদাম থেকে 55 কেজি স্বর্ণ গায়েব হয় প্রায় 2 বছর আগে, যা নিয়ে তোলপাড় হয় সারা দেশে, যাতে রক্ষিত ছিল বিভিন্ন সময় আটককৃত স্বর্ণালংকার। এ ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করে প্রতিবেদন জমা দিলেও তা আর প্রকাশ হয়নি। তবে তা এসেছে ইন্ডিপেন্ডেন্ট টিভির হাতে, যেখানে উঠে আসে গুদামের দায়িত্বে থাকা কর্মকর্তারাই কিভাবে 55 কেজি স্বর্ণ বিভিন্ন সময় সরিয়ে নিয়েছেন। তদন্তে উঠে আসে ঘটনার দিন 2 সেপ্টেম্বর 2023 সালে গুদামের মধ্যে শুধুমাত্র একটি ছোট আলমারির দরজা ভাঙা পাওয়া যায়। এছাড়া গুদামের পূর্ব দক্ষিণে সেন্ট্রাল এয়ার কন্ডিশন সিস্টেমে ডাক্টের কিছু অংশ ভাঙা দেখা যায়। ঘটনা ভিন্ন খাতে ধামাচাপা দিতে 6টি মেমোভুক্ত 80 লাখ টাকার স্বর্ণ কিনে গোডাউনে এনে রেখে দেন তারা এবং চুরির নাটক সাজান। যার সঙ্গে জড়িত ছিলেন গুদামের দায়িত্বে থাকা সহকারী রাজস্ব কর্মকর্তা পদমর্যাদার 4 জন ও 4 জন সিপাহী, যা সুনিশ্চিত বলে উল্লেখ করা হয় তদন্ত প্রতিবেদনে। তদন্ত রিপোর্টে বলা হয়, মোট 55.5 কেজি স্বর্ণ বিভিন্ন সময় চুরি করে নিয়ে যায় চক্রটি। এসব বাজেয়াপ্ত স্বর্ণ এক রাতের মধ্যে চুরি করা অসম্ভব বলেও মন্তব্য করেন তদন্ত কর্মকর্তারা।
প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় গুদামের রেজিস্টারে উল্লেখ থাকলেও সিলমোহর দেয়া ওই দলিলের বিপরীতে কোনো স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দেয়নি কর্মকর্তারা। প্রায় 2 বছর বোধহয় বেশি, এই সময়ের মধ্যে এটা কোনো সুরাহা হলো না। সংশ্লিষ্ট বিভাগের অন্য কর্মকর্তা বা কর্মচারীদের একাংশের যোগসাজশ ছাড়া এটা কোনো অবস্থায় সম্ভব হয়েছে এটা ভাবার কোনো সুযোগ নেই। কাজে এখানে যারা সংশ্লিষ্ট তাদেরকে জবাবদিহিতা গেল না। তার মতে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না গেলে একই ঘটনার পুনরাবৃত্তি হবে। যখন পার পেয়ে যায় তখন সেই অপরাধ বাড়বে, এটি স্বাভাবিক। এবং এই অপরাধী সুরক্ষিত হবে এবং তার জবাবদিহি নিশ্চিত করা যাবে না, ন্যায় বিচার নিশ্চিত করা যাবে না, এবং এই ধরনের অপরাধ আরও বাড়বে, বিকশিত হবে। ট্রানজিট গুদামে স্বর্ণের মতো স্পর্শকাতর ও মূল্যবান পণ্য ব্যবস্থাপনায় কাস্টমস হাউসের বিভিন্ন গাফিলতির কথাও উঠে আসে তদন্তে। এছাড়া চুরি ঠেকানো এবং গুদাম রক্ষণাবেক্ষণে 17টি সুপারিশ করে তদন্ত কমিটি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের এলাকায় আবাসিক ভবনে পরিশোধিত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বাধ্যতামূলক করা জরুরি। এজন্য প্রয়োজনে বিল্ডিং কোড আইন সংশোধন করতে হবে। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে বহুতল ভবনে সেপটিক ট্যাঙ্ক স্থাপন নিয়ে মত বিনিময় সভায় পরিবেশ উপদেষ্টা আরও বলেন, এটি না হলে সবুজ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা অসম্ভব। ঢাকার নদী ও খাল দূষণের অন্যতম উৎস নাগরিক পয়ঃবর্জ্য। প্রতিদিন রাজধানীর 2 কোটি লিটার সুরেজ আবর্জনা মিশছে এসব জলাশয়ে। ওয়াসা মাত্র 20 ভাগ পরিশোধন করতে পারলেও বাকি বর্জ্য মিশছে পানিতে। বুধবার সকালে এ বিষয়ে রাজধানীর রেডিসন ব্লুতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে আলোচকরা জানান, ঢাকার বহুতল ভবনে সেপটিক ট্যাঙ্ক বা এসটিপি স্থাপন জরুরি। এই বিষয়টি বাধ্যতামূলক করার কথা জানান উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। এসটিপি আছে কিনা কিংবা সেপটিক ট্যাঙ্কি আছে কিনা আর ফার ঠিক মতো করা হয়েছে কিনা। যদি ফার এবং সেটব্যাক ঠিক মতো না করা হয় তাহলে আপনারা ক্লিয়ারেন্স দিন না, ইউটিলিটি লাইনটা বন্ধ করে দেন। মতবিনিময়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের চেয়ারম্যান জানান, নাগরিক বর্জ্যের মজুদখানা হয়ে গেছে হাতিরঝিল লেক। কলাবাগান, পান্থপথ, এই এরিয়াটার যে সুয়ারেজ এটা চলে আসতেছে হাতিরঝিল। তো হাতিরঝিল আসলে এখন কি একটা লেক নাকি এটা একটা সিওয়ার স্টোরেজ পন্ড, আই ডোন্ট নো। সভায় বন ও পরিবেশ উপদেষ্টা জানান, রাজধানীর বহুতল ভবন থেকে পরিশোধিত বর্জ্য সুয়ারেজ লাইনে নির্গত করতে হবে। প্রয়োজনে বিল্ডিং কোড আইনের মাধ্যমে প্রতিটি বাড়িতে বাধ্যতামূলক সুয়ারেজ ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। আইনগতভাবে বাধ্যতামূলক করতে পারি এবং সেখানে রিহাবের মতন এন্টিটিকে কিন্তু এগিয়ে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনারা এই নির্মাণ কাজে এই জিনিসটা এনশিওর না করেন ততক্ষণ পর্যন্ত আর খাল দূষণ মুক্ত করেন এই দাবি তোলাটা ঠিক না। আমাদের যেরকম সেন্ট্রাল এসটিপি থাকতে হবে, আমাদের সেরকম রিজিয়নাল এসটিপি থাকতে হবে, আমাদের সেরকম উৎস থেকে এই বর্জ্যটাকে পরিশোধিত হয়ে যেন আসে সেটাকে নিশ্চিত করতে হবে। মতবিনিময় সভায় জাপানের নগর বর্জ্য ব্যবস্থাপনার কারিগরি প্রযুক্তি ব্যবহার নিয়েও আলোচনা হয়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল থেকে শুরু করে অলিগলির দোকানপাটে জমে উঠেছে কেনাকাটা। রাজধানীর বিপণী বিতানগুলোতে সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে ভিড়। পোশাকের দাম কিছুটা বেশি বলছেন ক্রেতারা, তবে বড় ব্র্যান্ডগুলোর রয়েছে ছাড় আর নতুন নতুন কালেকশন। শেষ কয়েকটি দিন আরও জমজমাট বেচা কেনার আশা ব্যবসায়ীদের। শারদীয় দুর্গাপূজা ঘিরে দোকানে দোকানে রঙিন সমাহার, নতুন পোশাক, অলংকার, প্রসাধনী থেকে উপহার সামগ্রী চলছে বেচাকেনা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিপণী বিতানে ক্রেতাদের আনাগোনা। আমরা সারা বছর ধরে এই একটা পূজার জন্য অপেক্ষা করি যে বছর ঘুরে কখন আবার মা আসবে। জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে বলে জানান ক্রেতারা। তারপরও উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে পরিবারের সবার জন্য সাধ্যের মধ্যেই চলছে কেনাকাটা। ছোটরা বেছে নিচ্ছে রঙিন পোশাক, বড়রা কিনছেন অলংকার ও সাজসজ্জার নানা উপকরণ। হাই থেকে লো পর্যন্ত আসছে, তারপর দেখা যাচ্ছে আমার যেটা চয়েস শেপ অনুযায়ী হচ্ছে না, এই জন্যই দেখা যায় যে একদিনে সব কেনাকাটা করতেও পারি না। এর আগে পরীক্ষা থাকার কারণে আসতে পারলাম না, আজকে আসতে পারলাম এবং হয়তো 2-3 দিনের মধ্যে বাড়িতে যাবো। কিছু কিছু আইটেম আছে এগুলো তো কিনাই লাগে, শাঁখা সিঁদুর বা পূজার দ্রব্য সামগ্রী কিছু আছে নির্দিষ্ট, এগুলো তো কিনতেই হয়। দুপুরের পর থেকে ক্রেতা সমাগম বাড়তে থাকে জানান ব্যবসায়ীরা।
শেষ মুহূর্তে আরও বেশি জমজমাট বিক্রির আশা তাদের। পুজো উপলক্ষে আমরা সব ধরনের পোশাকই রাখছি, সিঙ্গেল কামিজ, 3 পিস, শাড়ি, বাচ্চাদের পোশাক আছে। পুজোর ভিতরে হচ্ছে কাস্টমার ফুটফলটা ভালোই পাচ্ছি, কিন্তু এটা সন্ধ্যার পরে পাচ্ছি আমরা। আর আমাদের এবার প্রাইসগুলো একটু রিজনেবল ভিতরে রাখছে। শুধু পোশাক বা অলংকার নয়, পূজার আয়োজন ঘিরে গৃহসজ্জা সামগ্রী, মিষ্টি আর উপহার সামগ্রী কেনারও ধুম লেগেছে। আফসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেব্রুয়ারি নির্বাচনে সেনা, নৌ ও বিমান বাহিনীর 1 লাখ সদস্য মোতায়েনের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সকালে চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সভায় এ কথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনের পরিবেশ নির্ভর করছে দেশের জনগণের অংশগ্রহণ এবং রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ওপর। সবাই এক থাকলে নির্বাচন নিয়ে কোনো বিতর্ক তৈরি হবে না। এছাড়া আসন্ন দুর্গাপূজা নিয়ে ব্যাপক অপপ্রচার ও গুজবের শঙ্কার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শারদীয় উৎসব শান্তিপূর্ণ করতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এই ধর্মীয় উৎসবটা পালন করার জন্য আমাদের তো পুলিশ আছে, বিজিবি আছে, আনসার আছে, কোস্টগার্ড আছে, র্যাব আছে, তারপরে তো সর্বোপরি প্রশাসন রয়ে গেছে। বাট নির্বাচনটা তো শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, নির্বাচনটা নির্ভর করে জনগণের উপরে। জনগণ কিন্তু এর হলো মেইন। জনগণ যদি নির্বাচনমুখী যে সময় হয়ে যাবে সে সময় এটা কেউ আটকাতে পারবে না। আর তার ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে। এদের সবাই ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 187 জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 668 জন। এদের 64.7% নারী এবং 35.3% পুরুষ। ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত 43,841 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে 24 ঘন্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 771 জন। আর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন মোট 41,638 জন। গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামে আগুনে দগ্ধ আরও এক ফায়ার ফাইটার নুরুল হুদা মারা গেছেন। দুপুর 2:30টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে এই ঘটনায় 2 ফায়ার ফাইটারের মৃত্যু হল। নিহত নুরুল হুদা টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। সন্ধ্যা 7টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় ফায়ার ফাইটার শামীম আহমেদ মারা যান। এখনও হাসপাতালে ভর্তি আছেন আরও 2 জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার টঙ্গী সাহারা মার্কেটের সেমি পাকা টিন শেড গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় বিস্ফোরণে ফায়ার সার্ভিসের 5 জন দগ্ধ হন। তৈরি পোশাকের পণ্য ছাড়া গত 50 বছরে বিশ্ববাজারে বাংলাদেশের পণ্য রপ্তানিতে তেমন কোনো বৈচিত্র্য না থাকাকে হতাশাজনক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। বুধবার সকালে রাজধানীর ইস্কাটনে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি বিষয়ক সেমিনারে একথা বলেন তিনি। এ সময় বক্তারা জানান, এলডিসি উত্তরণের আগে দেশের অর্থনীতিকে আরও সচল করা জরুরি। আমেরিকার বাজারে বাংলাদেশি পণ্যের উপর আরোপিত শুল্ক হার 35% থেকে কমিয়ে 20% করেছে যুক্তরাষ্ট্র। তবে এই হার কমপক্ষে 15% করা না গেলে দেশের ব্যবসায়ীদের খরচ বেড়ে যাবে। এই সময় বক্তারা জানান, যুক্তরাষ্ট্র থেকে এরই মধ্যে এলএনজি, বিমান, গম, তুলাসহ বিভিন্ন পণ্য কেনার জন্য চুক্তি হয়েছে। তবে সঠিক সময়ে পর্যাপ্ত ব্যবস্থা না নিলে আগামীতে রপ্তানির ধারা ব্যাহত হতে পারে বলে ধারণা করছেন তারা। বর্তমানে 20% শুল্ক হার কার্যকর থাকলেও তা 15% নিয়ে আসতে ব্যবস্থা নিতে হবে, না হয় ব্যবসায়ীদের আর্থিক খরচ বেড়ে যাবে। বাণিজ্য সচিব জানান, পণ্য রপ্তানিতে বৈচিত্র্য বাড়ানোর চেষ্টায় আছে সরকার। একই সাথে 2026 সালে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। 2026 সালে আমাদের এলডিসি উত্তরণের কথা রয়েছে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি এর আগেই ঠিক করে ফেলতে হবে, তা না হলে কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে।
and in exchange we provide. আমাদের এখনো ভালো নেগোসিয়েশন করার মতো কেউ নেই। গেল 50 বছরে গার্মেন্টস ছাড়া দেশে অন্য কোনো পণ্যে রপ্তানি বৈচিত্র্য দেখা যায়নি, যার পেছনের ব্যর্থতা আমাদের নিজেরই। ইতিমধ্যেই জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো কিছু দেশের সাথে ব্যবসায়িক চুক্তি নিয়েও আলোচনা হচ্ছে বলে জানান বক্তারা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করছে আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।